নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। নিয়েছি বেশ কিছুটা আপেল। আপেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, বাচ্চাদের খাইয়ে থাকি, আমরা নিজেরাও খেয়ে থাকি। তবে আপেল যদি আমরা বেশ কিছুক্ষণ আগে কেটে রেখে দিই, কোনো কারণবশত খাওয়া না হয়, বা হয়তো অনেক সময় বাচ্চাদের যদি টিফিনেও দিই, সেক্ষেত্রে আপেলের ওপরে দেখবেন হালকা একটা লালচে ভাব চলে আসে। কখনো কখনো বাচ্চারা কিন্তু না খেয়ে বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করবেন। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল দিয়ে দেবেন। যখন আপেল কাটবেন তারপরে কিন্তু কাজটি করতে হবে। একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি, লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই জলের মধ্যে আপনারা কেটে রাখা আপেলগুলো দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 2 মিনিট মতো রেখেছিলাম। এতে কি হবে, হালকা একটা লবণের আস্তরণ হয়ে যাবে আপেলের মধ্যে, যার কারণে সহজে কিন্তু লালচে ভাব হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা কৌটো। এই ধরনের ছোট কৌটো বা জার আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। অনেক সময় যদি ভেঙে যায় বা ঢাকনাটা হারিয়ে যায়, সেক্ষেত্রে আমরা কেউ কিন্তু আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। বাড়িতে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন রয়েছে। অনেক সময় পাইপের মধ্যে যদি কোনোভাবে খাবার আটকে যায়, এইভাবে জাম হয়ে যায়, সহজে জলটা পাস হতে চায় না, কখনো কখনো মিস্ত্রিকেও ডাকতে হয়। সেক্ষেত্রে আপনারা এই ধরনের পুরনো কৌটো বা জার নিয়ে নেবেন। কিছুটা জল ভরে নিয়েছি। যে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কে ছিদ্রটা থাকে তার মুখের মধ্যে লাগিয়ে হাত দিয়ে এইভাবে করে চাপ দিতে থাকবেন। এতে দেখবেন ওয়াশ বেসিনের বা কিচেন সিঙ্কের যে জামটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে, আর জলটাও কিন্তু সুন্দরভাবে পাস হয়ে যাবে। যদি আমাদের বাড়ির কাজগুলো ছোট ছোট টিপসের মাধ্যমে করে নিতে পারি, তাহলে কিছুটা হলেও টাকা কিন্তু সাশ্রয় হবে। তো বাকি যেটুকু খাবারের টুকরো রয়েছে এই ছিদ্রের মধ্যে, সেটাকে তুলে পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরবর্তী সময় আর জাম না হয়ে যায়। এবার আবারও আমি এই সিঙ্কটাকে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সুন্দরভাবে জলটা পাস হয়ে যাচ্ছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিন্তু কম বেশি টিপ পড়ে থাকি, তবে অনেকেই আছি যারা রেগুলার টিপ পড়ি, আবার অনেকেই আছি মাঝে মধ্যে টিপ পড়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, রেগুলার টিপ পড়ার কারণে অনেকেরই দেখবেন সাদা একটা স্পট দাগ পড়ে যায়, যেটা সহজে যেতে চায় না। তাছাড়াও যখনই আপনারা টিপ পড়বেন, একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে সাদা স্পটের দাগটা কিন্তু কখনোই পড়বে না। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের দুধের সর। তো একদম সামান্য এভাবে নিয়ে নিয়েছি। এবার যখন আপনারা টিপ পরবেন, টিপ পরার আগে এইভাবে করে দুধের সরটাকে হালকা একটু লাগিয়ে নেবেন। তারপর যদি আপনারা টিপ পরেন, দেখবেন আপনাদের কিন্তু কখনোই যে সাদা স্পটের দাগটা পড়ে সেটা পড়বে না। আর যদি পড়েও থাকে, রাত্রে শোয়ার আগে এইভাবে দুধের সর লাগিয়ে শোবেন, দেখবেন 1 সপ্তাহ লাগালেই কিন্তু সাদা স্পটের দাগটা চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। গ্যাস ওভেনে রান্না বান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে যখন আমরা গ্যাস ওভেনে কোনো কিছু রান্না বান্না করি, অনেক সময় দেখা যায় রুটি করার সময় আটা গুঁড়ো পড়ে যায়, বা কখনো কখনো ভাতের ফেনাও কিন্তু চলে যায়, যেখানে বার্নারটা লাগানো থাকে তার ভেতরের সাইডে। আবার দেখা যায় অনেক সময় রেগুলার ব্যবহার করার কারণে ভেতরে আয়রনও জমে যায়, ঠিকভাবে জ্বলতে চায় না যখন গ্যাসটা জ্বালায়। আর এই ভেতরের জায়গাটা আমরা হাত দিয়েও ঠিকভাবে পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা পুরনো চায়ের ছাঁকনির ব্যবহার করতে পারেন। ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। এখানে একটা পুরনো মোজার মধ্যে আমি চায়ের ছাঁকনিটাকে এইভাবে করে পরিয়ে দিয়েছি। সামান্য পরিমাণের জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে নেব। যেহেতু চায়ের ছাঁকনির হ্যান্ডেলটা অনেকটাই সরু থাকে, তাই এই জায়গাটা আমরা যদি এইভাবে আলতো হাতে ঘষে পরিষ্কার করে নিই, তাহলে দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। যে নোংরা ময়লাগুলো থাকবে, তাছাড়াও যদি আয়রনও জমে থাকে, সেটাও কিন্তু এই মোজাটার মধ্যেই চলে আসবে। যেহেতু মোজাটা ভিজিয়ে নিয়েছি, তাই কিন্তু আমাদের বারবার এটাকে পরিষ্কার করার প্রয়োজন হবে না। মাঝে মধ্যে এইভাবে যদি পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন আপনাদের গ্যাস বার্নার কখনোই জাম হবে না। এবার আমি এই গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে যখন জ্বালিয়েছিলাম একটা লালচে আগুন বেরোচ্ছিল, এখন কিন্তু সুন্দরভাবে জ্বলতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সুতোর রিল। সুতো আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সেলাই করার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব। দুটো সাইডে ডবল টেপের টুকরো দিয়ে আটকে নিয়েছি। কি কাজে আপনারা এটা ব্যবহার করবেন
আমরা সেলাই করার জন্য প্রত্যেকেই কিন্তু সুতোর যেমন ব্যবহার করি, ঠিক সেরকমই সূচেরও ব্যবহার করি। তো সূচগুলো দেখবেন যেখানে সেখানে রেখে দিই, খুঁজে পাই না, যদি মেঝেতে পড়ে যায় আমাদের হাতে পায়ে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা সুতোর রিলের মধ্যে এইভাবে রেখে দেবেন, যে টেপের টুকরোটা রয়েছে সেটা আটকে রাখবেন, সহজে খুলে বেরিয়ে যাবে না। আর কোনো বক্সের মধ্যে যদি সুতোর এইভাবে রেখে দিতে পারেন, সহজে খুঁজেও পেয়ে যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা কাপ বা কফি মগ। আমরা চা কফি খাওয়ার জন্য কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় যদি কাপ বা কফি মগ একটু ফেটে যায় বা হ্যান্ডেলটা ছেড়ে যায়, সেক্ষেত্রে কেউই আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন? কাপটাকে আমি উল্টো করে দিয়েছি, সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি, যে কোনো সাদা টুথপেস্ট ব্যবহার করতে পারেন। চারিদিকে এইভাবে করে আমি কোলগেটটাকে লাগিয়ে দেবো। আপনারা এটা ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের গ্রেটার বা ছুরি থাকে, যেগুলো রেগুলার ব্যবহার করার কারণে দেখা যায় ধার অনেকটাই কম হয়ে যায়, সাথে সাথে নোংরাও বসে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই কাপের মধ্যে আলতো হাতে এইভাবে ঘষে নেবেন। তবে একটা সাইড ঘষলে হবে না, কিন্তু এইভাবে দুটো সাইডই ঘষতে হবে। যে নোংরা ময়লা থাকে সেটা তো চলে যাবে, ধারও কিন্তু অনেকটাই চলে আসবে। ঠিক একইভাবে গ্রেটারটাকেও ঘষে নিয়েছি, উল্টো সাইডে যেহেতু নোংরা রয়েছে কিছু সেকেন্ড আমি ওটাও ঘষে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে, তার সাথে ধারও অনেকটাই চলে এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি লুচি, কচুরি এই ধরনের জিনিস বানানো হয়ে থাকে। অনেকে আমরা জলখাবারে খেয়ে থাকি, তাছাড়াও অনেক সময় আমরা বাচ্চাদের বা বড়দের টিফিনেও বানিয়ে থাকি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাতের কাছে যদি আমাদের বেলন চাকি না থাকে, বা হয়তো আছে এঁঠোতে রয়েছে, আমরা কোনোভাবে ব্যবহার করতে পারছি না, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও এখন অনেকে দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে কিন্তু দেখা যায় বেলন চাকি থাকে না, সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে লুচি বেলবেন? তো এখানে নিয়েছি একটা থালা, অবশ্যই ভারী ধরনের থালা নেবেন। আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সামান্য তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিতে হবে। যে লেচিগুলো বানালাম সেটাই নিয়েছি, হাত দিয়ে এইভাবে করে তেলটাকে মাখিয়ে একটু চেপে চেপে নিতে হবে। হাতের মধ্যে যে তেলটা রয়েছে গ্লাসের মধ্যেও একটু মাখিয়ে নিয়েছি। এবার ঠিক যেভাবে আপনারা বেলন চাকি দিয়ে লুচি বেলেন, ঠিক সেইভাবেই কিন্তু লুচিটাকে বেলে নিতে হবে। যদি ভাবেন যে এইভাবে লুচি বেলা যাবে না, তা কিন্তু নয়, আপনারা নিজেরা একবার বেলে দেখবেন, সুন্দরভাবে কিন্তু লুচি বেলা যায়। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুচিটা হয়েছে। আপনারা যদি এর থেকে বড় সাইজের লুচি বানান, সেক্ষেত্রে আরও কিছু সেকেন্ড কিন্তু বেলে নিতে হবে। তবে এইভাবে লুচি বেললে যদি ভাবেন লুচিটা ফুলবে না, তা কিন্তু নয়। আমি লুচিটা ছেঁকেও আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বেলন চাকির সাহায্য ছাড়াই আমরা কতটা সুন্দর লুচিটা বেলতে পারি। অনেক সময় দেখবেন আমরা যদি পুজোর জন্যও লুচি বেলি, অনেকেরই এক্সট্রা বেলন চাকি থাকে না, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে করে আপনারা সহজেই লুচিটা বেলে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এখন লুচিটা কতটা সুন্দর ফুলেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা প্রদীপ, আমরা অনেকে আছি এই ধরনের প্রদীপ ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, তবে ডাইরেক্ট যদি সলতে এইভাবে করে দেওয়া হয়, অনেক সময় সলতে যে আগুনের শিখার কালিটা থাকে সেটা প্রদীপের মধ্যে লেগে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। তো সলতে যখন প্রদীপে ব্যবহার করবেন, তার আগে একটা বড় সাইজের সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনটাকে আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি। সেফটি পিনের মধ্যে যে গোল অংশটা রয়েছে তার মধ্যে এই সলতেটাকে এইভাবে পরিয়ে দিতে হবে। সলতের মুখের জায়গাটাতে কিছুটা তেল এইভাবে মাখিয়ে নিয়েছি। তারপর সেফটি পিনটাকে প্রদীপের মধ্যে এইভাবে মাঝখানে সেট করে দিতে হবে। এইভাবে যদি আপনারা প্রদীপটা জ্বালান, দেখবেন প্রদীপের একটা সাইডে কোনোভাবেই কালি পড়বে না, প্রদীপটা জ্বলবে মাঝখানেই, শিখাটাও কিন্তু মাঝখানেই উঠবে। এখানে সেফটি পিন ব্যবহার করার একটাই কারণ, যাতে করে সলতেটা কোনোভাবেই একটা সাইডে না হয়, মাঝখানে থাকে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চিরুনির মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? চুল ছাড়ানোর জন্য আমরা চিরুনির ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয়, দেখবেন চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে এটা এতটাই ধারালো থাকে,
চুল ছাড়ানোর সময় মাথার মধ্যে অনেক সময় ব্যথা লাগে, ছোট বাচ্চারা যদি ছাড়িয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় রক্তও বেরিয়ে যায়। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন। কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ। চিরুনির যে দাঁড়ের অংশগুলো রয়েছে তার মধ্যে নেল পলিশটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তবে চাইলে ট্রান্সপারেন্ট যে নেল পলিশগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তবে নেল পলিশটা যখন চিরুনির মধ্যে শুকিয়ে যাবে একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে, যার কারণে দেখবেন ধারালো ভাবটা অনেকটাই কম হয়ে যাবে। তারপর যদি আপনারা এই চিরুনি দিয়ে চুল ছাড়ান মাথার মধ্যে ব্যথাও লাগবে না, রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে।